স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ যে রচনাটি রয়েছে রবীন্দ্রনাথ সেটা নিয়ে। এটি একটি বিবরণমূলক লেখা, এটি লিখেছে হায়াত মাহমুদ। এখানে আসলে এই রচনাটিতে রবীন্দ্রনাথের শৈশব কৈশোরের কথা ব্যাখ্যা করা হয়েছে, সেখানে অনেক বিবরণ দেওয়া হয়েছে তার শৈশবটা আসলে কিভাবে কেটেছে, কিভাবে তার দিন অতিবাহিত হতো, কি কি সে করেছে, এইসব নিয়ে আসলে এই লেখাটি রচনা করা হয়েছে। তাহলে চলো আমরা পড়ি এবং বোঝার চেষ্টা করি রবীন্দ্রনাথের ছেলেবেলার কথাগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিল 19 শতকের শেষ দিকে। সেদিন ছিল বাংলা 1268 সালের 25শে বৈশাখ, 7ই মে 1861 খ্রিস্টাব্দ। আচ্ছা, তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণের তারিখ নিয়ে, তাহলে তোমরা বাংলা তারিখ এবং ইংরেজি তারিখ দুটোই শিখে রাখো। নিজেই তিনি বলেছেন কি বলেছে, আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। তখন ট্রাম ছিল না, বাস ছিল না, মোটর গাড়িও ছিল না, ছ্যাকড়া গাড়ি ছিল, ঘোড়ায় টানতো আর ধুলো উঠতো রাস্তায়। ছ্যাকড়া গাড়ি কোনগুলো? যেগুলো কিনা ঘোড়ার গাড়িগুলো, সেগুলো একজন লোক সামনে থাকতো, সে কিনা ঘোড়ার উপর চাপ দিয়ে ঘোড়ার গাড়ি টানা হতো। সেই সময় যখন রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করে তখন আসলে এতটা উন্নত ব্যবস্থা ছিল না শহরে। কলকাতা শহরের বুকে তখন পাথরের চাঙ্গর বসেনি, পথঘাট তখনও অনেক কাঁচা ছিল। আচ্ছা, পাথরের চাঙ্গর মানে পাথরের খণ্ড, মানে তখনকার রাস্তাগুলো আসলে, চাঙ্গর মানে হচ্ছে গিয়ে খণ্ড, তখনকার রাস্তাগুলো পাকা ছিল না। ঠিক আছে, এটাই এখানে বোঝানো হচ্ছে যে তখন রাস্তাঘাট ছিল কাঁচা। বড় বড় দালান কোঠার ফাঁকে ফাঁকে দেখা যেত একটা দুটো পুকুর, তার জলে সূর্যের আলো পড়তো ঝিকমিক। বিকেলের অশ্বত্থের ছায়া দীর্ঘতর করে পশ্চিম পাটে বসতো সূর্য। মানে সে সময় কিন্তু বিল্ডিং এর ফাঁকে ফাঁকে পুকুরের দেখা পাওয়া যেত। ঠিক আছে, এখনকার যেমন হচ্ছে মানে কি বলবো, এখনকার কলকাতায় যদি কখনো যাওয়া পড়ে তখন তোমরা দেখতে পাবে যে সেখানে অনেক প্রচুর দালান কোঠা, অনেক বাড়ি ঘর, বাড়ির সাথে লাগোয়া বাড়ি। এখন কিন্তু আর শহরে পুকুর এসব দেখা যায় না, কিন্তু সে সময় ছিল। এবং ছায়া দীর্ঘোত্তর করে প্রাকৃতিক নিয়মে পশ্চিম পাটে সূর্য ডুবতো। হাওয়ায় দুলতো নারকেল গাছের সরু সরু পাতা, পাতার শব্দ হতো ঝিরঝির। মাঝে মাঝে কোনো গলি থেকে অকস্মাৎ আওয়াজ উঠতো পালকি বেহারাদের হাই হুই। কখনো কখনো বা বড় রাস্তা থেকে সহিসের হেইও হাক। আচ্ছা, সে সময় কিন্তু ঘরের মহিলারা বা নারীরা পালকিতে যাতায়াত করত, সেটাই বললো পালকি বেহারা, মানে হচ্ছে যারা পালকি বহন করে তাদেরকে বলা হচ্ছে পালকি বেহারাদের ডাক শোনা যেত। অথবা বড় বড় রাস্তা থেকে সহিসের হে, সহিস মানে কি? সহিস মানে হচ্ছে ঘোড়ার দেখাশোনা করে যারা, তাদেরকে বলা হয় সহিস। তাদের হাক ডাক শোনা যেত কারণ তখন ঘোড়ার গাড়ি ছিল। আচ্ছা, সাবেক কালের পুরনো বিরাট প্রাসাদ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের। লোকে বলতো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। দ্বারকানাথ ঠাকুর লেনের 5 নম্বর আর 6 নম্বর মোট দুটো বাড়ি মিলিয়ে এই পরিবারের বাসস্থান। 5 নম্বর বাড়িটি ছিল বৈঠকখানা। প্রশ্ন আসতে পারে যে তাদের বাড়ির নাম্বার কত, তখন এটা লিখতে 5 নাম্বার এবং 6 নাম্বার, এবং তাদের 5 নাম্বার বাড়িটাতে ছিল বৈঠকখানায়। এই জায়গায় বাড়ির পত্তন কিন্তু প্রিন্স দ্বারকানাথ আমলে হয়নি। আচ্ছা, পত্তন মানে কি? পত্তন মানে হচ্ছে শুরু, মানে গোড়া পত্তন, যেটা কিনা শুরু করা হয়, একটা পরিবারের শুরু যেখান থেকে হয়ে থাকে সেটা বলছে। আচ্ছা, এই প্রিন্স দ্বারকানাথ কে সেটা আসলে আমরা এখনো জানি না। দ্বারকানাথকে সেটা কিন্তু আমরা পড়তে পড়তে সামনে পাবো। আচ্ছা, তাহলে তাদের পরিবারের এই যে ঠাকুর পরিবারের গোড়াপত্তন কি দ্বারকানাথের আমলে হয়নি, হয়েছিল তার পিতামহ নীলমণি ঠাকুরের আমলে, রবীন্দ্রনাথের জন্মেরও প্রায় 75 বছর পূর্বে। কত বছর? রবীন্দ্রনাথ জন্মের কত বছর পূর্বে ঠাকুর পরিবারের গোড়াপত্তন হয়েছে? সেটা হচ্ছে 75 বছর পূর্বে। কে করেছিল? এটা হচ্ছে নীলমণি ঠাকুরের আমলে। নীলমণি ঠাকুর আসলে কে? তাহলে এই যে আমরা পেলাম যে দ্বারকানাথ ঠাকুর কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ বা দাদা। ঠিক আছে, দ্বারকানাথ ঠাকুরের পিতামহ আবার হচ্ছে নীলমণি ঠাকুর। তার আমলে কি হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ঠাকুর পরিবারের গোড়াপত্তন। তো নীলমণি ঠাকুর, তারপর হচ্ছে তার কি বলে, নীলমণি ঠাকুর হচ্ছে দ্বারকানাথের পিতামহ বা দাদা, আর দ্বারকানাথ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ বা দাদা। সেটাই হলো গোড়াপত্তন। তারপর ক্রমে ক্রমে পুরনো
বসত বাড়ি প্রয়োজনের তাগিদে ধীরে ধীরে গড়ে উঠেছে নানা মহলে ঘর, অসংখ্য বহুতলা বা বহু ছাদে ওঠানামার জন্য নানা রকম সিঁড়ি, এখানে ওখানে যেন এক গোলকধাঁধা সারাটা বাড়ি। প্রিন্সের ঐশ্বর্য তখন আর কিছুই নেই তার পুত্রের আমলে। আচ্ছা, মানে প্রিন্স দ্বারকানাথ আমলের কথা বলছে, তার ঐশ্বর্য আর তার পুত্রের আমলে ছিল না। ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর তো প্রিন্স নন, ঋষি। তাহলে দ্বারকানাথ ঠাকুরের ছেলে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ঋষি। কিন্তু তখন সেই বিরাট প্রাসাদ, বড় বড় দেউড়িতে প্রাচীনকালের স্মৃতি ভাঙা ঢাল, বর্ষা, মরেচে পড়া তলোয়ার ঝুলছে। দেউড়ি মানে হচ্ছে বারান্দা, ঠিক আছে। বারান্দা বা এরকমটাই আসলে বোঝানো হচ্ছে, যে জানালা বা বারান্দার, জানালার সামনের অংশ বা বারান্দা। উঠোনেই তিন চারটে বাগান, বড় বড়, সদর অন্দরের আলাদা আলাদা। উঠোনেই তিন চারটে কি বাগান রয়েছে। আচ্ছা, এখানে কি বলা আছে? এখানে বলা আছে আসলে উঠানি হচ্ছে তিনটা চারটার উঠানি আছে, বা এত বড় বাড়ি যাদের উঠানি হচ্ছে তিন চারটে, বাগান আছে বড় বড়, সদর অন্দরের আলাদা আলাদা। আচ্ছা, সদর বাড়ি আলাদা, অন্দর, সদর মানে হচ্ছে বাহিরের বাড়ি, আর অন্দর মানে হচ্ছে ভিতরের বাড়ি, যেখানে কিনা নারী মহিলারা থাকে সেটা হচ্ছে অন্দর, ভিতরের স্থান বাড়ির। সদর হচ্ছে যেখানে বাইরে থেকে মানুষ এসে বসে, সেটা হচ্ছে সদরের দিকে। বাড়ি ভরা লোক, অগণিত দাস দাসী সবসময় হই হই গম গম করছে। তখন গ্যাস বাতি ছিল না, বিজলি বাতি আসেনি, কেরোসিন তেলের আলো তখন জানতো না কেউ। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরাস এসে রেড়ির তেলের আলো জ্বালিয়ে দিয়ে যেত। ফরাস মানে কি? ফরাস মানে হচ্ছে ঝাড়া মোছার কাজ করে যারা, তারা হচ্ছে, তাদেরকে বলা হয় ফরাস। যারা পরিষ্কারের কাজ করে বা ঝাড়া মোছার কাজ করে, ঝাড়া মোছার কাজ করে, ঠিক আছে, তারা এসে কি করতো? তেলের আলো জ্বালিয়ে দিয়ে যেত সন্ধ্যার সময়। তখন পানির কল বসেনি। আজকাল শহরে যেমন ট্যাপ ওয়াটার, তেমন সেদিন ছিল না। টিউবওয়েলও লোকে জানতো না তখন। আসলে সেই সময় পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতির কথা আসলে আমরা এখানে পাচ্ছি। তখন কিন্তু বিজলি বাতি ছিল না বা গ্যাস বাতি ছিল না, ছিল কি? তেলের আলো জ্বলতো। টিউবওয়েলও ছিল না তখন, কল ট্যাপ তো আরো বহু অনেক দূরের কথা। দুজন বেহারা বাঁকে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গা থেকে পানি তুলে আনতো। মাঘ থেকে ফাগুন পর্যন্ত গঙ্গা থেকে পানি তুলে আনতো। মানে ওই সময় বেহারা মানে কি? যারা হচ্ছে গিয়ে বহন করে কোনো কিছু, তাদেরকে আসলে বেহারা বলে। তারা কি করতো? কলসি ভরে গঙ্গা থেকে পানি নিয়ে আসতো। একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জালার সারা বছরের খাবার জল। দেউড়িতে ঘন্টা বাজতো ঢং ঢং ঢং। আচ্ছা, সে এক অন্য যুগ। ওই রকম আলো আধার ঘেরা বিরাট প্রাসাদের মধ্যে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, বড় হচ্ছিলেন। কিন্তু আশ্চর্য কি জানো? প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। প্রিন্স দ্বারকানাথের পৌত্র মানে কি? তার নাতি হয়েও রাজার হলে, মানে রাজার হালে আসলে রবীন্দ্রনাথ বড় হননি। শৈশবে ও বাল্যে যেভাবে তার দিন কেটেছে, তার তুলনায় এখন রাজপুত্রের মতো আছো তোমরা। কেন এই কথাটা বলেছে? যে রবীন্দ্রনাথের শৈশবে যেভাবে দিন কেটেছে, তার তুলনায় বর্তমানের বাচ্চারা বা বর্তমান আহ শিশুরা এখন, বা কিশোরের রাজপুত্রের মতো, সেটা আমরা সামনে পড়লে আসলে বুঝতে পারবো। তবে এইটা কিন্তু তোমাদের প্রশ্ন আকার আসতে পারে যে কেন এই কথা লেখক বলেছেন। তো পরবর্তীতে আমরা সেটা পড়বো এবং সেভাবেই তোমরা গুছিয়ে উত্তরটাকে লিখতে হবে। বহু পরে দুঃখ করে লিখেছিলেন, আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদরের কুলে। অনাদর মানে যে যা আদর পায় না, তাকে বলা হয় অনাদরের কুলে। লেখক রবীন্দ্রনাথ নিজে এই কথাটি বলেছে। কেন বলেছে? আসলে তো তাই। ছেলেবেলায় বাবা মা ভাই বোনদের স্নেহ আদর যত্ন আমাদের একমাত্র সম্বল, সবচেয়ে কাম্য। অথচ এই বালক তার কিছুই পাননি। রুগ্ন মা ছেলের কোনো খোঁজ খবরই রাখতে পারেন না, আর বাবা সর্বদাই বাইরে ঘুরে বেড়ান, স্থান থেকে স্থানান্তরে, বাড়িতে আসেন যেন দুর্দিনের মুসাফির। বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরাও যে যার খেয়ালে, অথচ 14 জন ভাই বোনের মধ্যে তিনি তো কনিষ্ঠ। আচ্ছা, রবীন্দ্রনাথের ভাই বোন ছিলেন সর্বমোট 14 জন, তাদের মধ্যে সবচেয়ে ছোট রবীন্দ্রনাথ ছিলেন। তাহলে কে আছে এই শিশুর? আছে বাড়ির পুরাতন দাস দাসী, আছে 3 কড়ি দাই, কিংবা শঙ্করে কিংবা প্যারি। আচ্ছা, দাই মানে হচ্ছে যারা কিনা জন্মগ্রহণের সময় সহযোগিতা করে, যেসব মহিলা, তাদেরকে বলা হয় দাই। এই ধরনের দাস দাসী দাই, এদের হাতেই কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ মানুষ হয়েছে। তাদের পায়ে পায়ে ঘুরে স্নেহ তিরস্কারে দিন চলে যায়।
সন্ধ্যা হয়ে গেছে, ফিকে জ্যোৎস্নার আলো এসে পড়েছে বিরাট টানা ঘরে। আচ্ছা, এখানে আসলে যেটা বুঝতে পারলাম আমরা, রবীন্দ্রনাথ আসলে অনাদরের কুলে কেন বলা হয়েছে বা কেন তার দিন রাজপুত্রের মতো কাটেনি, তার আসলে শেষ ছোটবেলা থেকে বাবা মা বা পরিবারের যে আদর যত্ন সেটা খুব একটা সে পায়নি। মা বরাবরই অসুস্থ থাকতো এবং বাবা বাহিরে কাজে কাজে ঘুরে বেড়াতো বলেই তার ওই আদর আসলে পাওয়া হয়নি। দাস দাসীদের ভিড়েই সে তার জীবন অতিবাহিত করেছে ও বড় হয়েছে। আচ্ছা, তাই তাদের স্নেহ তিরস্কার পেয়ে সে বড় হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, ফিকে জ্যোৎস্নার আলো এসে পড়েছে বিরাট টানা বারান্দায়। সেই স্বপ্নলোকে বারান্দায় পা মেলে দিয়ে বসে উড়োর উপর প্রদীপ সলতে পাকাচ্ছে তারা, আর নিজেদের মধ্যে গুনগুন করে যে যার দেশের কথা বলা বলি করছে। তারা কারা? ওই যে দাই দাস দাসী, তারপর আরো যারা রয়েছে তাদের কথা এখানে বলা হচ্ছে। তাদের পাশে এক কোণে চুপচাপ সুবোধ ছেলে রবীন্দ্রনাথ বসে আছেন হয়তো। রাত্রে মশারির ভিতর শুয়ে ঘুম আসে না। তিনকড়ি দাসী গল্প বলে রূপকথার। তেপান্তরের মাঠ জ্যোৎস্না যেন ফুল ফুটে রয়েছে। প্রকাণ্ড মাঠ, ধুধু, এপার ওপার দেখা যায় না ধবধবে রূপলি চাঁদনি, রাজপুত্রের ঘোড়া ছুটছে খটাখট খটাখট খট খটাখট। আসলে এই ধরনের গল্প শুনতে শুনতেই সে ছোটবেলায় ঘুমাতো, দাইমার গল্প শুনতে শুনতে। কিন্তু এই রূপকথা শোনার সুখও ভাগ্যে সইল না শেষাবধি। বয়স একটু বাড়তে 5-6 বছরের বালকে অন্তঃপুর ছেড়ে চলে আসতে হলো বারবাড়িতে। অন্তঃপুর মানে হচ্ছে ভিতরের জায়গা বা ভিতরের স্থান, সেটা ছেড়ে তাকে চলে আসতে হচ্ছে বাহিরের বাড়িতে। বারবাড়ি বলতে বাহিরের বাড়ি বোঝানো হচ্ছে। এখন মানুষ হতে লাগলেন চাকর বাকরদের তত্ত্বাবধানে। কি কঠোর সে জীবনযাত্রা! বড়লোকি বিলাসিতা ধারের কাছে ঘেঁষতে দেওয়া হতো না তাকে। একান্ত গরিবী হালে বাল্যকাল কেটেছে। কেন রবীন্দ্রনাথ একান্ত গরিবী হালে তার বাল্যকাল কেটেছে, এরকম প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে দেখো উত্তরগুলো এইভাবে হবে। গায়ে খুব অল্প কাপড় থাকতো, সুতির একটা জামা আর একটা পায়জামা। প্রচন্ড শীতে হয়তো আরেকটি সুতির জামা যোগ হয়েছে, তবে বেশি আর নয়। বুড়ো নেয়ামত দর্জি চোখ গোল গোল চশমা, জামা গড়িয়ে দিত, কিন্তু সে জামায় পকেট থাকতো না কখনো। আচ্ছা, কে তার জামা তৈরি করে দিত? বুড়ো নেয়ামত দর্জি নামক একজন, সে কিনা তার চশমা, তার চোখে গোল গোল চশমা থাকতো, সে হচ্ছে রবীন্দ্রনাথের জামা তৈরি করে দিত, কিন্তু সেই জামায় আবার কি থাকতো না? পকেট থাকতো না। 10 বছর বয়সের আগে মোজা পরতে পাননি তিনি। কত বছর বয়সের আগে মোজা পরতে পাননি, এটাও ছোট প্রশ্ন আকারে কিন্তু আসতে পারে। উঠতে হতো ভোরে, বেশি শীত লাগলে গায়ে পায়ে এগুতেন তোষাখানার দিকে, এগুতেন তোষাখানার দিকে। যদি খুব বেশি শীত লাগতো তাহলে এগিয়ে যেতেন, এগুতেন বলতে এগিয়ে যেতেন তোষাখানার দিকে, চাকরেরা যেখানে থাকে সেই দিকে। উদ্দেশ্য, যদি একটু আগুন মিলে সেকে নেওয়া যায় হাত পা গুলো। আচ্ছা, তোষাখানা যেখানে আগুন পাওয়া যাবে সেখানে এগিয়ে যেত। আধো অন্ধকারে হয়তো তখন জ্যোতিদার জন্য চিনতে রুটি টোস্ট করছে। এই জ্যোতিদা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের বড় ভাই। বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথের বড় ভাইয়ের নাম হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ, তার খাস চাকরের নাম হচ্ছে চিন্তা। আচ্ছা, সে কি করতো? শীত লাগলে একটু একটু আগুন ছেকার জন্য তোষাখানার দিকে আগত, এগিয়ে যেত, এবং সেখানে প্রায় সময় কি তার বড় দাদা বা বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথের খাস চাকর চিন্তা তার ভাইয়ের জন্য রুটি টোস্ট করছে। চিনতে বলেই ডাকে সবাই। লোহার আংটায় কাঠের কয়লা জ্বালিয়ে তার উপর ঝাঁঝরি রেখে রুটি টোস্ট করছে সে, আর গান গাইছে গুনগুন মধু কানের গান। পাউরুটির উপর মাখন গলার গন্ধে সারা ঘর ভরা। জিভে জল এসে গেল। লোভাতুর দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে রইল সেদিকে। কিন্তু হায়, চিন্তের কি কঠোর প্রাণ! মানে চিন্তা কে? চিন্তা হচ্ছে সেই ভাইয়ের চাকর। টোস্ট করা রুটি নিয়ে চলে গেল যথা নিয়মে। তার বরাতে কিছুই জুটলো না। রুটিন মাফিক যে খাবার বরাদ্দ ছিল তাই খেতে হয়েছে মুখ বুজে। আবদার করার কেউ নেই, কান্নাকাটি করলেও হৃদয় গলবে না কারো। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে আসলে রবীন্দ্রনাথের ছোটবেলাটা সত্যি খুব বিষাদময় কেটেছে। ছোটবেলায় তাকে জামা দেওয়া হতো মাত্র একটা সুতি জামা, এবং খুব শীত লাগলে তার উপর আরেকটা সুতি জামা যোগ হতো, সেই জামা তৈরি করে দিত বুড়ো দর্জি নেয়ামত নামক একজন দর্জি। খুব শীত লাগলে সে কি করতো? সে হয়তো রান্নাঘরের দিকে এগোতো, এবং সেখানে যদি কখনো দেখতো কোনো পছন্দের খাবার তৈরি হচ্ছে, লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সেই খাবার তার জুটতো না। যথা নিয়মে যে রুটিন মাফিক খাবার ছিল তাই তাকে খেতে হতো।
রুদ্ধ জীবনের ফাঁকে বৈচিত্র্য আসতো কখনো সখনো, সবসময় যে একরকম জীবন চলতো তা কিন্তু না, কখনো কখনো কি জীবনে বৈচিত্র্য দেখা যেত। কিরকম সেটা আসলে দেখে নেই। হয়তো শখের যাত্রা হবে বাড়িতে, যাত্রার পার্টি গেছে। যাত্রার পার্টি কি, যাত্রা সম্পর্কে আসলে এখনকার যুগে তোমাদের ধারণা কম, বাট যাত্রা হচ্ছে এক ধরনের মঞ্চস্থ নাটকের মতো। রবীন্দ্রনাথের সময়কার এই যাত্রা পালা কিন্তু ব্যাপক জনপ্রিয় ছিল। শুধুমাত্র রবীন্দ্রনাথের সময় না, আমাদের গ্রাম বাংলায়ও আমাদের নানা দাদার আমলেও কিন্তু এই যাত্রা পালা ব্যাপক জনপ্রিয় ছিল। ঠিক আছে। তো সেই সময় যাত্রা মানে হচ্ছে একদল লোক থাকতো যারা কিনা স্টেজে বা মঞ্চে নাটক করে দেখাতো, এবং সেখানে তার বিভিন্ন রকমের সাজ পোশাক পরিধান করতো, এবং সেখানে মহিলা চরিত্রগুলো পুরুষেরাই করে থাকতো। সব মাঝে মধ্যে রবীন্দ্রনাথের বাড়িতেও কি শখের যাত্রা হতো, যাত্রার পার্টি আসতো, বারান্দা জুড়ে বসে গেছে দলবল, চারিদিকে উঠেছে তামাকের ধোঁয়া। ছেলেগুলো লম্বা চুলওয়ালা, চোখে কালি পড়া, অল্প বয়সে তাদের মুখে গিয়েছে ফেকে, পান খেয়ে খেয়ে ঠোঁট গিয়েছে কালো হয়ে, সাজগোজের আসবাব আছে রং করা টিনের বাক্সয়। তাহলে যাত্রা পার্টির সাজগোজের আসবাব বা প্রয়োজনীয় জিনিসগুলো কোথায় আছে? রং করা টিনের বাক্সে থাকতো। তবুও শেষ রক্ষা হতো না। যাত্রা দেখার পূর্বেই ঘুমোতে যেতে হতো, জোর করে ধরে নিয়ে যেত কোনো চাকর। এই যে মাঝে মধ্যে যে জীবনে বৈচিত্র্য আসতো, সেটা আসলে উপভোগ করার খুব একটা সুযোগ রবীন্দ্রনাথের হয়ে উঠতো না। তখন কি করা হতো? তখন হচ্ছে কোনো একটা চাকরের সাথে ঘুমের সময় ঘুমাতে চলে যেতে হতো। দিন চলছে এভাবে মন্থর গতিতে। মন্থর মানে হচ্ছে ধীর গতি। ঠিক আছে, ধীর গতিতে এভাবেই তার দিন চলছিল। পালোয়ান জমাদার শুভারাম থেকে 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 মুগুর ভাস্ত মস্ত ওজনের। আচ্ছা, পালোয়ান জমাদার শুভারাম নামের একজন পালোয়ান মুগুর ভাজত। মুগুর ভাজা কি জিনিস? এক ধরনের মাথাটা মোটা এবং গোড়াটা চিকন হয়ে আসতো, সেটাকে আসলে সেটা নিয়ে কসরত করাটাকেই আসলে বলা হতো মুগুর ভাজা। আচ্ছা, বালক রবি ও আরো দুই একজন তার কানের কাছে গিয়ে চিৎকার করে উঠতো রাধা কৃষ্ণ। এখানে প্রশ্ন আসতে পারে যে বালককালে রবি পালোয়ান শুভারামের কানের কাছে কি বলে চিৎকার করতো, বা রাধাকৃষ্ণ কার কানের কাছে গিয়ে চিৎকার করতো, এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, মাইনে করা দিনু শেখরা ফোঁস ফোঁস করে হাঁপড় টানছে। শেখরা মানে কি? শেখরা মানে হচ্ছে যারা বিভিন্ন ধরনের মানে ক্রিয়েটিভ জিনিস তৈরি করে বা হচ্ছে স্বর্ণের জিনিস তৈরি করে, তাদেরকে বলা হয় শেখরা। তার নাম হচ্ছে দিনু। দিনু নামে এক শেখরা ফোঁস ফোঁস করে হাঁপড় টানছে, উঠোনে বসে তুলো ধুনছে ধুনুরি। ধুনুরি মানে হচ্ছে যারা তুলা ধুনায় তাদেরকে বলা হয় ধুনুরি। উঠানে তারা তুলো ধুনে। কানা পালোয়ান হীরা সিং এর সঙ্গে কুস্তি লড়ছে মুকুন্দলাল দারোয়ান। আচ্ছা, এক পালোয়ান তার নাম হচ্ছে হীরা সিং, তার সঙ্গে কুস্তি লড়াই করছে মুকুন্দলাল নামক আরেক দারোয়ান। ঠিক আছে। তোমাদের কিন্তু বারবার বলছি, এরকম প্রশ্ন আসতে পারে যে মুকুন্দলাল দারোয়ানের সাথে কে কুস্তি লড়ছে, অথবা হীরা সিং কানা পালোয়ান হীরা সিং এর সাথে কে কুস্তি লড়ছে। এইসব তথ্যগুলো এই জন্য তোমাদের শিখে রাখতে হবে। চটাচট লাগাচ্ছে চাপড় দুই পায়ে, ডন ফেলছে 20-25 বার ঘন ঘন। ডন ফেলা তোমরা নিশ্চয়ই বোঝো, যেটা হচ্ছে সময় এখানে বুক ডনের কথা বলা হচ্ছে, সেটা 20 থেকে 25 বার ঘন ঘন বুক ডন ফেলছে। মানে এখানে আসলে পুরোটাতে আসলে বাল্যকালে তাদের বাড়ির পরিবেশ কি কি হতো দিনভর, সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ভিখারির ধর বসে আছে ভিক নিবে বলে। গল্প বলছে আব্দুল মাঝি দাড়ি নেড়ে নেড়ে। এখানে আরেকজনকে পেলাম যার নাম আব্দুল, যে একজন মাঝি। সে বালক রবি ও আরো অন্যান্য বালকদেরকে দাড়ি নেড়ে নেড়ে গল্প শোনাতো। কি শোনাতো আসো, গল্পটা একটু দেখি, কিছু অংশ এখানে রয়েছে। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনে দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ডিঙ্গির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলাম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে। পেটে দেই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলাম। আচ্ছা, এই যে এতটুকু কথা, এই কথাগুলো কিন্তু এই যে আব্দুল মাঝি, সে বালক রবিকে গল্প শোনাচ্ছিল। ছোটবেলায় এরকম অনেক দিন গেছে যেখানে কিনা গল্প শুনেও তার দিন কেটেছে। গল্পের ধরনটা এরকম যে সেই আব্দুল মাঝি কোন এক সময় এক বাঘের বাচ্চার গলায় ফাঁস লাগিয়ে কি করলো, নৌকার গুণ টানিয়ে নিয়েছে 20 ক্রোশ রাস্তা। ঠিক আছে, সেই গল্প শোনাচ্ছিল যে 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিয়েছিল এক বাঘের বাচ্চা। এ ধরনের ছোট ছোট গল্প সে শুনতো, এরকম ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তারপর আসো সামনে এগিয়ে যাই। এনিমনি ভাবে দিন কাটে, হাতে খড়ি সবেমাত্র হয়েছে।
হাতে খড়ি নিশ্চয়ই তোমরা বুঝো, যেটা কিনা পড়ালেখা শুরু বা হচ্ছে লেখালেখি শুরু, যেটা হাত পড়ালেখা শুরু সেটাকে হাতে খড়ি বলে। ছড়ার রাজ্য আর পরীর দেশের বন্ধ দুয়ার তার চোখের সামনে খুলে গেল। শ্রীকণ্ঠ বাবু ছিলেন বাড়ির বন্ধু। তাহলে ঠাকুর বাড়ির বন্ধু কে ছিল, প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে শ্রীকণ্ঠ বাবু। দিনরাত গানের মধ্যে ডুবে থাকতেন, বারান্দায় বসে তিনি চামেলির তেল মেখে স্নান করতেন। তাহলে শ্রীকণ্ঠ বাবু কি তেল মাখতেন? চামেলির তেল মাখতেন। হাতের গুড়গুড়ি থেকে ভুরভুর করে অম্বরী তামাকের সুগন্ধ উঠত। গুনগুন করে গান করতেন। যখন আর আনন্দ ধরে রাখতে পারতেন না, তখন উঠে দাঁড়াতেন, নেচে নেচে বাজাতে থাকতেন সেতারা। হাস্যোজ্জ্বল চোখ বড় বড় করে গান ধরতেন। ময় ছোড়ো বজ্র কি বাঁশরি, এই গানে মেতে উঠত। তাহলে প্রশ্ন যদি আসে যে শ্রীকান্ত বাবু খুব আনন্দের সাথে কোন গান ধরতেন, এই গানটা কিন্তু ধরতেন। সত্যপ্রসাদের বোন ইরু, ইরাবতী ভালো নাম, সে আবার কোনখানে রাজার বাড়ি আবিষ্কার করেছিল? কেবলই গল্প করতো রাজবাড়ি। তাহলে ঠাকুর বাড়ির আরেকটা চরিত্র আমরা পেলাম, ইরাবতী, সত্যপ্রসাদের বোন। সে কিসের গল্প করতো? সে রাজার বাড়ির গল্প করত। সে স্যাঁতস্যাঁতে এদো কুঠুরিতে বিরাট জ্বালাগুলোয় ভরা থাকতো 7 বৎসরের খাবারের জল। কি গল্প করতো? আমরা কিন্তু সেটাই পড়ছি। সেই ঘরে আরো যেন কাদের বাস ছিল, তাদের মস্ত চোখ দুটো বুকে, দুটো কান ঠিক যেন কুলা, আর পা দুটো উল্টা দিকে। ঠিক আছে। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই এক ডালে এক পা, আরেক পা তেতালার কার্নিশের উপর দিয়ে আধার রাতে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। আসলে এগুলো হচ্ছে গিয়ে কি, ওই যে রাজার বাড়ির গল্প করতো ইরাবতী। আমরা কিন্তু এই যে এখান থেকে কিন্তু রাজার বাড়ির গল্প শুনছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সেখানে হচ্ছে কি কিসের গল্প করতো? সেখানে আসলে সবই অবাস্তব বা কাল্পনিক গল্পই বলা যায় শোনাতো। সেখানে রাক্ষস বা ভয়ের গল্প শোনাতো, যে এক পা থাকতো গাছের ডালে, আরেক পা থাকতো কার্নিশের উপর, আধার রাতে দিয়ে যেভাবে দাঁড়ায় থাকতো ব্রহ্মদৈত্য। আসলে আমরা দেখিনি। আচ্ছা, এতটুকু ছিল সেই ইরাবতীর গল্প। এরপরে দেখো, এক পালকি ছিল ঠাকুমাদের আমলে, সেটা দেখতে নবাবী ছাঁচের, খুব দরাজ বহর ছিল তার। সেই পালকির আস্তানা হতো এই বালকের। সেই পালকির আস্তানা, এই বালক মানে কি, রবীন্দ্রনাথ ঠাকুর সেই বালক কালে। মনে হতো পালকিটা যেন সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, আর সে ছুটির দিনের রবিনসন ক্রুসো। সে নিজেকে মনে করতো কি, পালকির মধ্যে বসে যে সমুদ্রের দ্বীপে বসে আছে, এবং নিজেকে মনে করতো রবিনসন ক্রুসো। বেলা বেড়ে যায়, রোদ্দুর উঠে কড়া হয়ে দেউড়িতে ঘন্টা বাজে, কিন্তু পালকির ভিতরের দিনটা কোনো ঘন্টার হিসাব মানে না। তার মধ্যে বসে বসেই সময় বয়ে যায়, হাজার রকম খেয়াল খুশি ভিড় করে মগজে। বড় হলে তিনি নিজেই একটা চিঠি লিখেছিলেন এইরকম। এখান থেকে তার চিঠিটা আমরা আসলে ছোটবেলায় বাচ্চাদের মনে যেরকম আর কি বিভিন্ন ধরনের ভাবনা বা আজগুবি চিন্তা, রাজারানী বা কাল্পনিক যে জগৎ তৈরি হয়, ঠিক একইভাবে বালক রবির মনেও সেরকম নানান ধরনের কাল্পনিক চিন্তা আসতো। সে পালকের মধ্যে বসে সে যেন অন্য একটা দুনিয়াতে হারিয়ে যেত। তো সে কি লিখেছিল তার নিজের সম্পর্কে, আসো সেটা একটু পড়ে দেখি। মনে আছে, একদিন সকালবেলায় অকারণে অকস্মাৎ খুব একটা জীবনানন্দর মনে জেগে উঠতো। তখন পৃথিবীর চারদিক রহস্যে আচ্ছন্ন ছিল। গোলাবাড়িতে একটা বাখারি দিয়ে রোজ রোজ মাটি খুঁড়তাম, মনে করতাম কি একটা রহস্য আবিষ্কার হবে। বাখারি মানে কি? বাখারি মানে হচ্ছে বাঁশের মোটা চটা। ঠিক আছে। সে বাখারি দিয়ে মাটি খুঁড়ে মনে করতো যে মাটি থেকে কোনো একটা খুঁড়তো, মানে হচ্ছে খোঁড়া, কোনো কিছু খোঁড়া। ঠিক আছে। সে খুঁড়ে মনে করতো মাটির ভেতর থেকে কোনো একটা রহস্য বের হয়ে আসবে। দক্ষিণের বারান্দার কোণে খানিকটা ধুলো জড়ো করে তার ভেতর কতগুলো আতার বিচি পুঁতে রোজ যখন তখন জল দিতেন। ভাবতেন এই বিচি অঙ্কুরিত হয়ে উঠলে সে কি আশ্চর্য ব্যাপার হবে। কিসের বিচি লাগিয়েছিল? আতা ফলের বিচি। পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ, সমস্ত নড়াচড়া আন্দোলন, বাড়ির ভিতরের বাগানের নারকেল গাছ, পুকুর ধারের বট, জলের উপকরণের ছায়ালোক, রাস্তার শব্দ, চিলের ডাক, ভোরের বেলাকার বাগানের গন্ধ, ঝড় বাদলা, সমস্ত জড়িয়ে একটা বৃহৎ অর্ধ পরিচিত প্রাণী নানা মূর্তিতে আমায় সঙ্গদান করত। আসলে সেই বালককালে লেখক মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে যে ধরনের কাল্পনিক বিষয়গুলো আসতো, সেগুলো নিয়ে তিনি বড় হয়ে সেগুলো লিখেছিলেন। তার কি আসলে মনে হতো সেই সময়টা। সব শিশুরই ছেলেবেলা হয়তো এভাবেই কেটে যায়, তোমারও তো একই রকম করতে।
রাজ্যের ধুলোমাটি মাখা আর অসম্ভব স্বপ্নে প্রহর কাটানো, তাই না? কিন্তু এমনি করে দিন কেটে গেলে তো চলবে না। গুরুজনদের তত্ত্বাবধানে নিয়ম মাফিক নানা প্রকার শিক্ষা অভ্যাস শুরু হলো। খুব ভোরে তাকে বিছানা ছেড়ে উঠে পড়তে হতো। তা সা- তা সে শীতকালেই হোক কি বর্ষা কিংবা গ্রীষ্ম হোক না কেন। হ্যাঁ, তারপর অত ভোরে উঠে এক কানা পালোয়ান হীরা সিং, এই হীরা সিং এর নাম কিন্তু আমরা এর আগেও পেয়েছি। কানা পালোয়ান হীরা সিং এর কাছে ল্যাঙ্গট পরে ধুলো মাটি মেখে কুস্তি লড়তে হতো। তাহলে খুব সকালে বালক রবি উঠে কি করতেন, প্রশ্ন যদি আসে, তাহলে সে কানা পালোয়ান হীরা সিং এর কাছে কুস্তি লড়া শিখতো। এবং ল্যাঙ্গট মানে হচ্ছে যে নেংটির মতো ধরনের এক ধরনের পোশাক, যেটা লুঙ্গিকে পেঁচিয়ে পরা যায়, আবার ওটা ওরকম এক ধরনের জিনিস যেটা কিনা সেটাকে ল্যাঙ্গট হচ্ছে কাছা দেবার মতো এক ধরনের পোশাক, সেটাকে আসলে ল্যাঙ্গট বলা হচ্ছে। এরকম আসলে তোমাদের শব্দ অর্থে নেই, তবে তোমাদের বোঝানোর অর্থে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ব্যাপারটা বুঝিয়ে বললাম। কুস্তি করা শেষ হতে না হতেই মাইনে করা মাস্টার মশাই চলে আসতো ভূগোল ইতিহাস ইত্যাদি পড়াবার জন্য। তারপর তো স্কুল। বিকালবেলা স্কুল থেকে মেজাজ খিচড়ে বাড়ি এলেন। তবু কি নিস্তার আছে, ড্রয়িং মাস্টারের কাছে ছবি আঁকা শিখতে বসলেন। আর একটু পরে আবার কিঞ্চিত ব্যায়াম, বিকালবেলা কিনা তাই। বিকালবেলা সে কি করতো, বিকালবেলা কিঞ্চিত ব্যায়াম করতো। প্রশ্ন আসতে পারে যে বিকালবেলা স্কুল শেষ করে এসে কোন মাস্টার আসতো, ড্রয়িং মাস্টার আসতো। সন্ধ্যার পর ইংরেজি পড়া, সন্ধ্যার পর কি পড়তেন, ইংরেজি পড়তেন। প্যারি সরকারের ফার্স্ট বুক। কিন্তু যেই বই হাতে নেওয়া অমনি কোত্থেকে রাজ্যের ঘুম চলে আসতো, আর বইয়ের উপর মুখ গেজে ঢুলতে আরম্ভ করতেন। ভাগ্যিস বরদা প্রায় বারান্দা দিয়ে যেতেন, ওই সময় ঢুলতে দেখে তিনি ছুটি দিয়ে দিতেন। যখন দেখতো যে স্বাভাবিকভাবে সারাদিন নানান কিছু করার কারণে ক্লান্ত শরীরে বালক রবির ঘুম পেতে পড়তে বসলেই, এবং কখনো যদি তার বড় ভাই যদি তাকে এরকম ঘুমে ঢুলতে দেখতো, তাহলে তাকে সেদিন পড়া থেকে ছুটি দিয়ে দিত। আর যেই না ছুটি পাওয়া অমনি সোজা অন্তপুরের মধ্যে মার কাছে দৌড়। তখন কোথায় ঘুম আর কোথায় বা ঢুলনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্তই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালার ঘটনাগুলো, যেটা হায়াত মাহমুদ লিখেছে। সেখানে আসলে দেখতে পাচ্ছি তার বাল্যকালটা আসলে বিচিত্রময় ছিল, এবং নানান ভাবে আসলে সে, হায়াত মাহমুদ খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে কথাগুলো তুলে ধরেছে। বাল্যকাল সময় তার, ওই সময়কার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল, ঠাকুর পরিবারে কারা ছিল, এবং ঠাকুর পরিবারের পরিবেশটা কেমন ছিল, বাল্যকালে যে কড়া নিয়মের মধ্যে, কঠিন নিয়মের মধ্যে সে বেড়ে উঠেছে, এবং তার পড়ালেখা শিক্ষা দীক্ষার ব্যাপারগুলো সম্পর্কে বুঝতে পেরেছি। এবং আমরা এটাও দেখেছি যে বাল্যকালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বেশ কৌতূহল প্রবণ ছিল সবকিছু নিয়ে, এবং তার মধ্যে কিন্তু ছোটবেলা থেকে এক ধরনের সৃজনশীল চিন্তা দেখা যায়। তো এইভাবেই আসলে আমরা মানে সবারই বাল্যকাল এরকমই হয়ে থাকে, খুবই বিচিত্রময়। আমরা যেটা জানতে পারলাম, বাল্যকালে আসলে রবীন্দ্রনাথের জীবনটা সত্যি খুব কঠোর এবং কড়া নিয়মের মধ্যেই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝে থাকো, তাহলে তোমাদের বইয়ে যে 52 নম্বর পৃষ্ঠায় প্রশ্ন উত্তরগুলো রয়েছে, তোমরা সেগুলো অ্যান্সার করতে পারবে। এছাড়া যে কোনো ধরনের প্রশ্নের উত্তরই খুব সহজেই তোমরা করতে পারবে, যদি আজকে এই ক্লাসটা তোমরা বুঝে থাকো। আজকে তাহলে এই পর্যন্তই। তারপর রবি ঠাকুরকে নিয়ে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে সেগুলো জানাতে পারো। আমরা চেষ্টা করবো সেগুলোর সমাধান দেওয়ার জন্য। আগামী ক্লাসে পৃষ্ঠা নম্বর 52 এবং এর পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সেই সমাধানগুলো পেয়ে যাবে ওয়াইস পয়েন্টের এই চ্যানেলে, এবং তা পেতে তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাথে নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে রাখো। বিভিন্ন ধরনের সাবজেক্টের বিভিন্ন সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে এখান থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আগামী ক্লাসের নতুন টপিকে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।